জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে তদন্ত শেষ। আজ ট্রাইব্যুনালে দাখিল হবে প্রতিবেদন। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে গ্যাজেট আজ। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধনের গ্যাজেট প্রকাশ। আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে অনড়। জুলাই আন্দোলনে আহতরা শাহবাগ মোড় ছেড়ে জাদুঘরের সামনে অবস্থান। নির্দিষ্ট করে প্রজ্ঞাপনের মাধ্যমে কোনো কিছু না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করার জন্য চেষ্টা করব। যারা আহত আছে বা শহীদ পরিবার আছে তারা সামাজিকভাবে বিভিন্ন হেনস্থার শিকার হচ্ছে, সেজন্য আমরা দ্রুত চাচ্ছি সুরক্ষা আইনটা বাস্তবায়ন করার জন্য। সাভারে জুলাই আন্দোলনে ৬ লাশ পোড়ানোর মামলায় অধরা পুলিশ পরিদর্শক মাসুদ। দীর্ঘদিন অনুপস্থিত কর্মস্থলে দ্রুত গ্রেফতারের দাবি। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতি বছর ঢাকায় ক্ষতি $৬০০ কোটি। সবুজায়নের তাগিদ বিশেষজ্ঞদের। যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে রাজি ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বৃহস্পতিবার তুরস্কে পুতিনের সঙ্গে বৈঠক। চুক্তিতে পৌঁছাতে ট্রাম্পের চাপ। ১০৩ বছরের ইতিহাস ভেঙে নতুন রেকর্ড। এল ক্লাসিকোতে ৪-৩ গোলের ব্যবধানে রিয়ালকে হারালো বার্সেলোনা। বিফলে এমবাপ্পের হ্যাটট্রিক। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে। আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলা তদন্ত শেষ হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে প্রতিবেদন। এক ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছিলেন, সোমবার তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়। এর আগে গেল 18 ফেব্রুয়ারি জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বিচার না হওয়া পর্যন্ত সাইবার স্পেস সহ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে প্রজ্ঞাপন আজ। সেই সঙ্গে অনলাইনেও দলটি যেন কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগের ফেসবুক পেজ সহ সাইবার স্পেসে দলটির কার্যক্রম নিষিদ্ধের। এর আগে শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সংশোধিত সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর আগে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ নিশ্চিতে জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া আলাদা বৈঠকে পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালী করতে 5টি নির্দেশনা দেন তিনি। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। সভায় সন্ত্রাস বিরোধী আইন 2009-এ কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের কোনো বিধান না থাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এমন ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান যুক্ত করে সংশোধিত সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সোমবার সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি হতে পারে। একই দিনে এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ ও সময়োপযোগী উত্তরণ নিশ্চিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন তিনি।
এছাড়া পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে 5টি নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে অন্যতম হলো সরকারি অংশীদারিত্ব রয়েছে এমন বহুজাতিক কোম্পানিগুলোকে দ্রুততম সময়ে শেয়ার বাজারে তালিকাভুক্ত করা এবং দেশীয় সব বেসরকারি কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও প্রণোদনা দেয়া এবং বিদেশি বিশেষজ্ঞদের কাজে লাগানো। পরে এসব বিষয়ে তুলে ধরেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। চিফ অ্যাডভাইজার কিছু নির্দেশনা দিয়েছেন, আমরা বলবো যে 5টা মেজর নির্দেশনা দিয়েছেন। যাদের এই অভিজ্ঞতা আছে, অন্যান্য আমাদের নেইবারিং কান্ট্রি হোক বা বাইরের হোক, যারা এই কাজগুলো করে এসছেন বিভিন্ন স্টক মার্কেটে, তাদেরকে, এবং এরা বিদেশি, যাদের আসলে আমাদের এই মার্কেটে কোনো স্টেক নাই, এরকম এক্সপার্টদেরকে আনতে বলেছে। আর যাতে নির্দিষ্ট কোনো গোষ্ঠী আগের মতো অবৈধ সুবিধা নিতে না পারে তা মাথায় রেখে পুঁজিবাজার সংস্কার করা হবে বলেও জানান প্রেস সচিব। এমনভাবে আস্থাটা ফিরবে যাতে সবাই বেনিফিটেড হন, যে 3-4টা লোক যাতে বেনিফিট, বা একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ যাতে বেনিফিটেড না। আগে আমরা দেখেছি কি এরকম অনেক কথা বুলি টুলি করে দেখা যাচ্ছে একটা পার্টিকুলার ভেস্টেড গ্রুপ, ইন্টারেস্ট গ্রুপ বেনিফিটেড হয়েছেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর গ্যাজেটে জারি করেছে সরকার। রাতে এই গ্যাজেট প্রকাশ করা হয়। এর আগে গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খসড়া অনুমোদন পায়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে প্রজ্ঞাপন জারির পর দলটির নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এ নিয়ে আলোচনার জন্য আজ সোমবার বৈঠক ডেকেছে ইসি। রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়, গ্যাজেট প্রকাশ হলে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনা করবে। কমিশনের আলোচনার পরেই সিদ্ধান্ত হবে। গেল দুদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। শনিবার রাতে গণদাবির প্রেক্ষিতে জুলাই আগস্ট আন্দোলন ঘিরে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন সংবিধান না হওয়া পর্যন্ত দেশ পরিচালনায় 72-এর সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর আইন সংশোধনের মাধ্যমে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আলিমুজ্জামান সাফওয়ানের প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবিধান সংস্কারে নাগরিক জোটের 7 প্রস্তাবের উপর আলোচনা সভা আয়োজন করে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ নাগরিক কোয়ালিশন। এই সময় নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সে সময় পর্যন্ত 72-এর সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা, যে সংবিধান পরিষদ যখন সংসদ হিসেবে কাজ করবে, সে 72 সংবিধানে প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। এটা আপনাদের ইমপ্রুভ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে সাধুবাদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমি এই অন্তর্বর্তীকারী সরকারের পদক্ষেপ, যেটা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন, সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়া নিয়ে আসার যে সংশোধনীটা আনা হয়েছে, সেটাকে স্বাগত জানাই। বিচার বিভাগকে স্বাধীন না করে নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। যে রাষ্ট্র কাঠামোকে নাগরিকের সুরক্ষার জন্য তার যাবার জায়গা হিসেবে, এবং যদি এক্সিকিউটিভের অ্যাক্সেসেস তৈরি হয়, তাকে প্রোটেক্ট করার জন্য আপনি বিচার বিভাগকে স্বাধীন এবং শক্তিশালী না করে অগ্রসর হতে পারবেন না। আর রাজনৈতিক দলগুলো সমঝোতায় এলে আস্থার সংকট দূর হবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের শাসন ব্যবস্থা এবং ক্ষমতার বিন্যাসকে পরিবর্তন করবে, সেই ধরনের সংস্কারকে দিকে আমাদেরকে এগোতে হবে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।
নির্বাচন ইস্যুতে সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে একথা বলেন তিনি। এদিকে চট্টগ্রামের ডিসি হিলের সম্মিলিত বুদ্ধ পূর্ণিমার শোভাযাত্রায় যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই মুহূর্তে দেশের রাজনীতিতে শান্তি দরকার। তন্দ্রা তারুণাকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাকিবের রিপোর্ট। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা শোভাযাত্রায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে সবাই নির্বাচন চাইলেও তারা নিশ্চুপ, তাই সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরো অনেকে বলেছে, এমনকি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও কিন্তু এই কথাগুলো বলেছে। আজকেও আমি পেপারে দেখলাম কবিতা পরিষদ নাকি তারাও দ্রুত নির্বাচনের কথা বলেছে। তো সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিশ্চুপ কেন? উদ্দেশ্যটা কি? এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে। সীমান্তে ভারতের পুশিন নিয়ে সরকারের নীরব ভূমিকার সমালোচনাও করেন রিজভী। সাতক্ষীরা, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে বাংলাদেশে, পুশিন করছে। সরকার তো একটা কথা বলেনি। কোথায় খোদাবক্স, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, কোথায় সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না? এদিকে চট্টগ্রামের ডিসি হিলে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের শান্তি শোভাযাত্রা উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এই মুহূর্তে দেশের রাজনীতিতে শান্তি দরকার, ভিন্ন দলমত নিয়ে নতুন দেশ গড়ে তুলতে হবে। আমরা বিগত 10-15 বছর অনেক অশান্তির মধ্যে থেকেছি। এত অশান্তিতে থেকেছে, সমাজ ভেঙে গেছে, রাজনীতি ভেঙে গেছে, দেশ ভেঙে গেছে, ব্যবসা বাণিজ্য রীতি সব ভঙ্গ করে আমাদের সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা একটা নতুন দেশ, নতুন সমাজ গড়তে চাই। শোভাযাত্রায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ সংশ্লিষ্টরা অংশ নেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করা ও জুলাই সনদ প্রকাশ এবং সুচিকিৎসার দাবিতে শাহবাগ মোড় থেকে সরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা। রোববার রাত 10টায় শাহবাগ মোড় থেকে সরে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এর আগে রাত 9টায় পুলিশ এসে প্রথমে শাহবাগ মোড়ের গুরুত্বপূর্ণ 4টি সড়কের ব্যারিকেড তুলে দেয়। পরে শাহবাগ মোড়ে স্লোগান দিয়ে জাদুঘরের সামনে চলে যান আহতরা। এরপর যান চলাচল শুরু হয়। গত পরশুদিন যে বলছে রাতে যে ঘোষণা দিবে, আমরা তার কথায় বিশ্বাস পাচ্ছি না। সেই জন্য তার প্রমাণস্বরূপ আমরা একটা, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটা প্রজ্ঞাপন জারি করবে, ওই রকম জুলাই ঘোষণাপত্র যে সে আগামী 30 দিনের মধ্যে দিবে, তার জন্য একটা প্রজ্ঞাপন চাচ্ছি। আমরা যতক্ষণ না পর্যন্ত সরকারের কাছ থেকে নির্দিষ্ট করে প্রজ্ঞাপনের মাধ্যমে কোনো কিছু না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করার জন্য চেষ্টা করব। দর্শক, জাতীয় জাদুঘর প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী এনআই নাহিদ, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নাহিদ, দাবি আদায় জুলাই আন্দোলনে আহতরা যোদ্ধারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। তো যেমনটি আপনি বলছেন, এই মুহূর্তে আমি আছি জাতীয় জাদুঘরের সামনে। আপনি জানেন যে এখানে জুলাই আন্দোলনে আহতদের একাংশ কিন্তু তারা 3 দফা দাবিতে আন্দোলন করছে। যে তাদের দাবিগুলো হচ্ছে যে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা এবং জুলাই সনদ প্রকাশ এবং সুচিকিৎসার দাবিতে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। আপনি যেমনটি বলছিলেন যে তারা কিন্তু গেল রাত থেকে এখানে সারা রাত ভোর অবস্থান করছে এবং তারা শাহবাগ মোড়ে প্রথমে ছিল, তো তারপর পুলিশ তাদের ব্যারিকেড ভেঙে দিয়ে এখানে অবস্থান করতে বাধ্য করে এবং এখানে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছে। এবং গেল শনিবার রাতে যখন উপদেষ্টা পরিষদের সভায় আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়, সেই রাত থেকে কিন্তু তারা শাহবাগ মোড়ে অবস্থান করছে এবং গত রাত থেকে কিন্তু তারা শাহবাগের জাদুঘরের সামনে অবস্থান করছে। তো আমরা কয়েকজন আন্দোলনকারীর মাধ্যমে সবশেষ জানার চেষ্টা করব আসলে আপনারা কতক্ষণ পর্যন্ত অবস্থান করবেন বা আপনাদের আন্দোলন নিয়ে কর্মসূচি।
আমরা গত বৃহস্পতিবার থেকে যমুনা এবং শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলাম জনদুর্ভোগ সৃষ্টি না করে। আমরা যেহেতু দেশপ্রেমিক সেহেতু জনদুর্ভোগ যাতে না সৃষ্টি হয় এই কারণে আমরা গতকাল রাত্রে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেই এবং এখানেই রাতে অবস্থান করি। আমাদের সুনির্দিষ্ট 3টা দাবির ভিত্তিতে আমরা শাহবাগ মোড়, যমুনা এবং সর্বশেষ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছি। আমাদের 3টা দাবি। প্রথম দাবি, আমাদের জুলাই যোদ্ধাদের এবং শহীদদের জাতীয় স্বীকৃতি অর্থাৎ সনদ প্রদান করতে হবে। দ্বিতীয় দাবি, আমলীগকে অর্থাৎ আমলীগের নিবন্ধনকে বাতিল করতে হবে। এবং তৃতীয় দাবি, আমাদের জুলাই যোদ্ধা যারা গুরুতর অসুস্থ তাদেরকে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং তাদের পুনর্বাসন করতে হবে। এই 3টা দাবির ভিত্তিতে আমরা গত বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত অর্থাৎ 96 ঘন্টার অধিক সময় আমরা এখানে অবস্থান করছি এবং সরকারিভাবে প্রেসিং ব্রিফিং এবং প্রজ্ঞাপনের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সুনিশ্চিত না করছে যে এই দাবি পূরণ করা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। যেমনটি তিনি বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত না জুলাই সনদকে প্রজ্ঞাপন জারি করে জুলাই সনদ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই দাবি আন্দোলন চলমান রাখবে। তো শাহবাগের জাতীয় জাদুঘর সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী এনায়েত নাহিদ, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়া জুলাই জনতার বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রোববার রাত 9:30টায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে একথা বলেন তিনি। স্ট্যাটাসে তিনি আরও জানান, যারা আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল তারা যেন সতর্ক হয়ে যান। রাষ্ট্র অনেক বড় ও জটিল জায়গা বলে তিনি লিখেন, উপদেষ্টা পরিষদ অনেক বাধা এলেও অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে আছে। সরকার যদি গণঅভ্যুত্থানের শহীদদের পক্ষ থেকে সরে যায় তাহলে উপদেষ্টা পরিষদে থাকার কোনো যুক্তি নেই বলে জানান তিনি। সাভারে 5 আগস্ট জুলাই আন্দোলনে অংশ নেওয়া 6 জনের লাশ পোড়ানোর মামলায় এখনও গ্রেফতার হয়নি পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান। তাকে শরীয়তপুরের পালং থানায় বদলি করা হলেও গত 24 এপ্রিল থেকে কর্মস্থলে অনুপস্থিত তিনি। মানবাধিকার কর্মীরা বলছেন, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকায় আত্মগোপনে গেছেন তিনি। তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সাইফুল ইসলাম আকাশের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। 5 আগস্ট সরকার পতনের পর সাভারে বিজয় উল্লাসরত ছাত্র জনতার উপর গুলি করা হলে নিহত হন সাজ্জাদ হোসেন সজল সহ 6 জন। পরে পুলিশের গাড়িতে উঠিয়ে নিহতদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় 27 নম্বর আসামি আশুলিয়া থানার সে সময়ের পরিদর্শক মাসুদুর রহমান। গত বছরের 15 ডিসেম্বর থেকে শরীয়তপুরের পালং মডেল থানার পরিদর্শক হিসেবে বদলি করা হয় তাকে। তবে 24 এপ্রিলের পর থেকে তিনি আর কর্মস্থলে আসেননি। পুলিশ পরিদর্শক তদন্ত মাসুদ উনি কর্মস্থলে অনুপস্থিত আছেন। তো বর্তমানে তার এখানে একজনকে পদায়ন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকায় পুলিশ সদস্য মাসুদুর রহমানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও মানবাধিকার সংগঠনের নেতারা। জুলাই আগস্টে যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে সেখানে অবশ্যই পুলিশ যারা জড়িত ছিল, যারা নির্বিচারে শিক্ষার্থীদের উপরে গুলি করেছে, যারা নির্বিচারে ছাত্র জনতা তথা শ্রমিকদের উপরে গুলি চালিয়েছে, হত্যা করেছে, তাদের অবশ্যই বিচার চাই। যারা নিরীহ ছাত্রদের উপরে অন্যায়ভাবে নির্বিচারে হত্যা করেছেন এই সকল পুলিশ সদস্যদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে আমি আশা করি। এদিকে মাসুদুর রহমান অনুপস্থিত থাকায় তার জায়গায় নতুন পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। বৈশাখের শেষ সপ্তাহে এসে দেশ জুড়ে বলছে তীব্র তাপপ্রবাহ। এতে বিপর্যস্ত জনজীবন, কোথাও মিলছে না স্বস্তি। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন, বৃষ্টিপাতের অভাব, শহুরে তাপদ্বীপ আর গ্রিনহাউস গ্যাসের প্রভাবে বাড়ছে তাপমাত্রা। রকফেলার ফাউন্ডেশনের গবেষণা বলছে, শুধু রাজধানীতে উচ্চ তাপমাত্রার কারণে প্রতি বছর $600 কোটি ক্ষতি হচ্ছে। 2050 সাল নাগাদ এই ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় $8,500 কোটি। এর থেকে উত্তরণের সবুজায়ন বাড়ানোর তাগিদ তাদের।
এস এ বাপির ক্যামেরায় তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। চারিদিকে যেন গায়ে আগুন ধরা বাতাস, ঘর থেকে বের হলেই পুড়ে যাচ্ছে শরীর। বৈশাখের শুরুতেই সূর্যের তেজ আর আবহাওয়ার এমন রুক্ষ রূপ দেখছে মানুষ। কড়া রোদ আর জলীয় বাষ্পের আধিক্যে গত কয়েকদিন ধরেই সারা দেশে 1 থেকে 2 ডিগ্রি করে বাড়ছে তাপমাত্রা। এতে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। তীব্র গরমে নাজেহাল রাজধানীবাসী, বিশেষ করে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। পেটের তাগিদে ঘর থেকে বের হয়ে অসুস্থ হয়ে পড়ছে কেউ কেউ। আগুনের পাশে দাঁড়ালে যেমন আগুনের সীসা মুখে লাগে, এইরকম তাপদাহ চলতেছে। আমার তো আরো মাথায় ছাদ নাই, খালি ক্যাপ দিয়ে গরম আরো বেশি লাগে, কষ্ট হচ্ছে, তাপমাত্রা অতিরিক্ত বেশি। এরকম গরম আর উপায় নেই, এই যেই বাড়ি সব মিলাই স্বাভাবিক জীবনযাপনে অবশ্যই ব্যাহত হইতেছে। আবহাওয়া ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছে, গত 20 বছরে রাজধানী ঢাকার তাপমাত্রা বেড়েছে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস। আর যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান রকফেলার ফাউন্ডেশনের গবেষণা বলছে, ঢাকায় উচ্চ তাপমাত্রার কারণে প্রতি বছর $600 কোটি ক্ষতি হচ্ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের তাপমাত্রা বাড়ছে বলে মনে করেন আবহাওয়াবিদরা। 2025 সালের মার্চ পর্যন্ত পৃথিবী উষ্ণতা হবে। সুতরাং গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ, তারপর এনভায়রনমেন্টাল পলিউশন এবং আমাদের অভ্যন্তরীণভাবে আমাদের বৃক্ষ নিধন, লোকাল ইফেক্ট এবং গ্লোবাল ইম্প্যাক্ট বাংলাদেশের তাপমাত্রার এই অবনতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আবহাওয়ার এমন বিরূপ প্রভাব থেকে বাঁচতে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বন্ধ এবং দেশব্যাপী সবুজায়ন বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। দেশে 6 বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। 5 দিন ধরে দেশের বেশিরভাগ অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহের মাঝে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে, আজ সোমবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির খবর পাওয়া গেছে। নওগাঁর ওপর দিয়ে হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়েছে কিছু এলাকা। রোববার বিকেলে নওগাঁর মান্দা, সাপাহার ও পত্নীতলা উপজেলায় হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি মাঠ। প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে ভেঙে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। কৃষকরা জানান, প্রায় 70% ধান ইতোমধ্যে কাটা হলেও বাকি ধান ঝড়ে মাটিতে শুয়ে পড়েছে। এর মধ্যে মান্দার কুসুমবাই ইউনিয়নে বজ্রপাতে এক কৃষক নিহত ও আরেকজন আহত হয়েছেন। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। জয়পুরহাটের পাঁচবিবিতে এসআই আলমগীর কবির ছুরিকাঘাতে আহত হয়েছেন। রোববার বিকেলে বালিঘাটা পাটাবুকা গ্রামে তিনি এক পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে পেছন থেকে ছুরিকাঘাতের শিকার হন। এতে তার ডান হাত ও পায়ে আঘাত লাগে। পরবর্তীতে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তিনি এখন শঙ্কামুক্ত। পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্রপাত হয় তালাকপ্রাপ্ত এক নারীর অভিযোগের ভিত্তিতে। অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত বলে জানা গেছে এবং তাকে গ্রেফতারে অভিযান চলছে। আমাদের এখানে আলমগীর নামে একজন পাঁচবিবির পুলিশ সদস্য এএসআই উনি এসেছেন ছুরিকাঘাত প্রাপ্ত হয়ে। আমাদের এখানে ভর্তি হওয়ার পরে যে নিচ থেকে যে প্রসিডিউর মেনটেন করতে হয় সেগুলো সব করা হয়েছে এবং আমরা আসলে ওনাকে যে এখানে উপযুক্ত যে চিকিৎসা সেটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি এবং উনি পাচ্ছেন এবং এখন ভালো আছে। পাকিস্তান ভারত উত্তেজনা ঘিরে সিলেট সীমান্ত ঘেঁষা মেঘালয় রাজ্যে জরুরি অবস্থা জারি করেছে সেখানকার প্রশাসন, যা চিঠির মাধ্যমে সিলেটের জেলা প্রশাসককে অবহিত করা হয়। মেঘালয় রাজ্যের এই জরুরি অবস্থার প্রভাব পড়েছে বাংলাদেশ সীমান্তেও, যে কারণে সিলেটের সীমান্ত এলাকায় নজরদারি ও টহল বাড়িয়েছে বিজিবি। খালেদ আহমেদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ।
ভারত পাকিস্তান যুদ্ধের কারণে উত্তেজনা ছড়িয়েছে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত এলাকায়। গেল শনিবার থেকে জারি করা হয়েছে জরুরি অবস্থা। রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত জরুরি অবস্থা বলবৎ থাকবে বলে জানিয়েছে মেঘালয় প্রশাসন। প্রতিবেশী রাজ্যে এমন ঘোষণার পর বাংলাদেশের সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। সীমান্তে বিজিবির টহল আরো জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। প্রতিবেশী দেশ সবচেয়ে বিশাল ভারত আমাদের প্রতিবেশী, তো আমাদের সীমান্তবর্তী এলাকায় তারা কারফিউ জারি করেছে। প্রতিনিয়ত তারা আমাদের সীমান্তবাসী আছে, তারা বিজিবির সাথে তারাও সংগ্রাম করছে তাদের স্বাধীনতা জমি রক্ষার জন্য। আমি আশা করবো যে বিজিবি টহল আরো জোরদার করতে হবে। মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা মানে স্থিতিশীল করতে হলে, শান্তি ফিরিয়ে আনতে হলে বিজিবির টহল জোরদার করা দরকার। বিজিবি জানায় সীমান্তের প্রতিটি ইঞ্চির নিরাপত্তা দিতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। একই সাথে সীমান্তে অপরাধ ঠেকানোর পাশাপাশি অনুপ্রবেশ ঠেকাতেও বিজিবির সকল প্রস্তুতি রয়েছে। এখন বর্তমানে যে উদ্ভূত পরিস্থিতি সেই অনুযায়ী আমাদের বর্তমান বর্ডার পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে এবং আমাদের যে পূর্বের যে পরিস্থিতি ছিল সেটাকে জারি রাখার জন্য আমরা অনেক সোচ্চার পূর্বে থেকেই ছিলাম। এখন আরও এটাকে জোরালো করা হয়েছে। যে কোনো অবৈধ প্রবেশ বা অনুপ্রবেশকারী এই ব্যক্তিকে আমরা শনাক্ত করার ফার্স্টে চেষ্টা করব। মেঘালয় রাজ্যে জরুরি অবস্থা জারির কারণে সিলেটের সীমান্ত এলাকার গ্রামগুলোতে বিরাজ করছে কিছুটা উৎকণ্ঠা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি ও ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাব দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় পড়েছে। দিনাজপুরের 13টির মধ্যে 7টি উপজেলার ভারতীয় সীমান্ত লাগোয়া জমিতে বোরো ধান কাটার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কৃষকদের দাবি, সীমান্তে কাজ করতে শ্রমিক পাওয়া যাচ্ছে না। বিজিবি সতর্ক থাকতে বলেছে। সহকর্মী হারুনুর রশিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। ধান ও চালে সমৃদ্ধ দিনাজপুর জেলার 7টি উপজেলা ভারতের সঙ্গে সীমান্তে যুক্ত। এতদিন কৃষকরা শান্তিপূর্ণভাবে চাষ করলেও বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন এবং ভারত পাকিস্তান যুদ্ধের কারণে বিএসএফ এর তৎপরতা কিছুটা বেড়েছে। এতে সীমান্তের জমিতে ধান কাটা নিয়ে কৃষকদের মধ্যে অনিশ্চয়তা ও শঙ্কা দেখা দিয়েছে। আগের মতো এখন তারা নির্বিঘ্নে জমিতে যেতে পারছে না, ফলে হারভেস্ট মেশিন বা শ্রমিক পাওয়া যাচ্ছে না। কৃষকদের দাবি, বিজেপি ও বিএসএফ এর মধ্যে আলোচনা হলে সমস্যা সমাধান হবে। বিজেপি যদি সহযোগিতা করে, বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে, তাহলে একটু ভয় ভীতিটা আমার কম হবে। কোনো লোকজন যাতে চাচ্ছে না, ভয় বিএসএফ এর ভয়। আমাদের এই মাঠে ধানটা নিয়ে খুব চিন্তিত আমরা। সীমান্ত তো গাড়ি গেলে বা মানুষজন গেলে হয়তো ফস করে গুলি করে জানা কি করে, কিন্তু আমাদের সীমান্ত এলাকায় ধান ক্ষেত, আমরা তো 24 ঘন্টা যাওয়া লাগে। তবে বিজিবি জানায় আতঙ্কের কিছু নেই। তবে কাজ করতে গিয়ে কেউ কেউ যদি ভারতের সীমানায় ঢুকে পড়ে তবে এটি একটি সমস্যা হতে পারে। সীমান্তে ধান কাটা নিয়ে কৃষকদের আতঙ্ক দূর করতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে জরুরি বৈঠক জরুরি বলে মনে করে অনেকে, যা কৃষকদের মধ্যে সাহস যোগাবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিদেশি ফল আঙুর দেশে চাষ করলে টক হয়, এমন ধারণাকে ভুল প্রমাণ করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সৈয়দুর রহমান ফারুক। আঙুর চাষ করেই তিনি আয় করেছেন লাখ টাকা। এবছর প্রায় 2 লাখ টাকার আঙুর বিক্রির স্বপ্ন বুনছেন। সুস্বাদু আর ফলন ভালো হয় আবাদে আগ্রহ দেখাচ্ছেন অন্যরাও। সালে এলাহি কুটিয়ার রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দিঘিরপাড় এলাকার সৈয়দুর রহমান তরফদার ফারুক ইউটিউবে আঙুর চাষ দেখে যশোর থেকে চয়ন জাতের চারা সংগ্রহ করে আবাদ শুরু করেন এলাকার মসজিদের ছাদে। 6 মাসের মধ্যেই ভালো ফলন হয়। ফলগুলো ছিল খুবই মিষ্টি। বিদেশি ফল আঙুর দেশে চাষ করলে টক হয়, এমন ধারণা ভুল প্রমাণিত হলো এলাকাবাসীর কাছে। প্রথম বছর আঙুর বিক্রি হয় 35,000 টাকার। ভালো ফলন হওয়াতে মসজিদের ছাদের পাশাপাশি বাড়ির উঠানে চাষ শুরু করেন তিনি। 23টি গাছের এক একটি থোকায় 300 থেকে 400 গ্রাম আঙুর ঝুলে আছে। এবছর প্রায় 2 লাখ টাকার আঙুর বিক্রির স্বপ্ন বুনছেন তিনি। 6 মাস পরে আমার আঙ্গুর বাগানে আঙ্গুর ফল আসছে এবং এই আঙ্গুরগুলো আমি বিক্রি করে অনেক লাভবান হয়েছি। আমরা নিজে বাড়িতে করছি, আমি ওনাকে সহযোগিতা করি, তারপরে বাড়িতে অনেক আঙ্গুর ফলন হয়েছে। ছাদে আঙুর চাষে মসজিদের কোনো ক্ষতি হচ্ছে না বলে জানান মসজিদের ইমাম। আমাদের মসজিদও কিছু উনি প্রায় দান করছেন,
আমরা উপকৃত হয়েছি। সুস্বাদু আর ফলন ভালো হওয়ায় আবাদে আগ্রহ দেখাচ্ছেন এলাকার অন্যরাও। আঙ্গুর বাগান দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। ওখানে আমি চিন্তাধারা করতেছি তাদের কাছ থেকে চারা নিয়ে আঙ্গুর গাছগুলা সংগ্রহ কইরা গাছ একটা বাগান করব। আমাদের গ্রামের অনেকেই এই ছাদের মধ্যে আসেন আঙ্গুর দেখার জন্য। খুব ভালো ফলন হয়েছে এবং আমরা খেয়ে দেখেছি, খুবই ভালো, খুবই মিষ্টি, এবং বাংলাদেশের মাটিতে এমন আঙ্গুর হয় আসলে এটা ভাবতেই অবাক লাগে। আঙ্গুর চাষে সব রকম পরামর্শ এবং সহযোগিতা করা হবে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। আঙ্গুরের প্রসারের জন্য এলাকাতে আমরা ব্যাপক প্রচারণা করতেছি। আশা করি আগামীতে সেই আঙ্গুরের আরো ব্যাপক চাষাবাদ বৃদ্ধি পাবে। প্রযুক্তিগতভাবে আরো হেল্প করতে পারি, তা আমার মনে হয় আমাদের এই আঙ্গুর চাষ আরো বাড়বে। আমদানি নির্ভরতা কমাতে আঙ্গুর চাষ বাড়াতে হবে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।